অনিশ বলল, কার্পেটে শুতে হবে কেন? রাত্রিবেলা অন্য ব্যবস্থা হয়ে যাবে। দুজনের জিনিসপত্র এই ঘরে রাখুন। জীবনময় খাটে উঠে বসে বললেন, সেলিম, তুই গোছল টোছল সারবি তো সেরে নে, আমি একটু শুয়ে নিই, পিঠটা ব্যথা করে। শিখা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেলে ডাক দিস। খিদে পেয়েছে বেশ। টিনা কিচেনে টোস্ট সেঁকছে। অনিশ বলল, আমি স্যান্ডউইচের জন্য শশা কেটে দেব? শিখা বলল, সবাই মিলে এখানে ভিড় করবার দরকার নেই। অনিশ, তুমি যাও, টিভি দেখো গিয়ে। রবিবার সকালে ওটাই তো তোমার নেশা। অনিশ বলল, ভিসি আরে যে ক্যাসেটটা লাগানো আছে সেটা সরিয়ে ফেলতে হবে। তোমার মামা হঠাৎ দেখে ফেললে মূর্ছা যাবেন। টিনা বলল, বুড়ো মানুষেরা অনেক সময় ওই সব দেখতেই বেশি ভালোবাসে। অনিশ বলল, ইনি মস্ত বড় পণ্ডিত। শিখা বলল, তোমরা জীবন মামাকে নিয়ে ঠাট্টা করছো? টিনা, তোর লজ্জা করে না? টিনা বলল, যাই বলো ছোড়দি, জ্যাকেটের ওপর চাদর জড়িয়ে এসেছেন দেখেই আমার হাসি পেয়ে গিয়েছিল। অনিশ বলল, পণ্ডিত লোকেরা একটু পাগলাটে ধরনের হয়, আমার বেশ ভালো লাগে। আধ ঘন্টা বাদে টেবিলে সব খাবার সাজিয়ে অতিথিদের ডাকা হলো। জীবনময় বেরিয়ে এলেন একটা চেক লুঙ্গির ওপর পাতলা সাদা পাঞ্জাবি চাপিয়ে। বাইরে তুষারপাত হলেও বাড়ির মধ্যে বেশ গরম। এ বাড়িতে কেউ কোনো দিন লুঙ্গি পরে না। সেলিম অবশ্য প্যান্ট শার্টেই পরে আছে, কোমরে বেল্ট, পায়ে জুতো মোজা। শিখা বলল, জিজ্ঞেস করল, আপনি পোশাক বদলালেন না? সেলিম লাজুকভাবে বলল, এই ঠিক আছে। টেবিলে বসে জীবনময় বললেন, ওরে সর্বনাশ, সসেজ আমাকে দিয়েছিস? সেলিমকে যেন দিস না, ও মুসলমানের ছেলে, শুয়োর ওর হারাম। এদেশে এসে অনেক বামুনের ছেলে মেয়েরা নিত্য গরু খায়, কিন্তু মুসলমানরা শুয়োর ছোঁয় না। ওরা ওদের ধর্মীয় বিধি নিষেধগুলো বজায় রাখে। কিরে সেলিম, তুই কখনো পর্ক খেয়েছিস? সেলিম সবেগে দুদিকে মাথা নাড়ল। শিখা তাড়াতাড়ি তার সামনে থেকে প্লেটটা সরিয়ে নিয়ে বলল, আমি ওকে অমলেট বানিয়ে দিচ্ছি। সেলিম বলল, আমার শুধু টোস্ট হলেই হবে। শিখা থেমে গিয়ে জিজ্ঞেস করল, কেন, আপনি ডিমও খান না? জীবনময় বললেন, হ্যাঁ হ্যাঁ, ডিম খাবে না কেন, আমাকেও একটা অমলেট দিস। শুয়োর গরু খাওয়া আমার নিষেধ, রেড মিট দেশে খাই না, কোলেস্টেরলের ভয়ে। ডাক্তাররা ডিম খেতেও দেয় না। বিদেশে এসে সব খাই। এখানকার হাম আর বিফ দুটোরই কোয়ালিটি এত ভালো। টিনা জিজ্ঞেস করল, চা না কফি? জীবনময় কয়েক মুহূর্ত চেয়ে রইলেন এই তরুণীর দিকে। তারপর বললেন, তুই তুই কি তৃণা? তোকে কত ছোট দেখেছি। গত বছর কলকাতায় একবার তোদের বাড়িতে গিয়েছিলাম, তুই ছিলি না, দার্জিলিং না কোথায় বেড়াতে গিয়েছিলি। অনিশ বলল, একমাত্র আপনিই ওর আসল নামটা মনে রেখেছেন, ও নিজেই বোধহয় ভুলে গেছে। জীবনময় বললেন, এদেশে এসে প্রায় সবাই নাম বদলায়। অনিশ বলল, কলকাতাতেও ওকে সবাই টিনা বলে, অথচ তৃণা নামটা কত ভালো। জীবনময় অনিশকে বললেন, তোমার নামটা উচ্চারণ করতে সাহেবদের অসুবিধা হবার কথা নয়। অ্যানিস নামে একরকম মৌরির মদ আছে, সুতরাং শব্দটা ওদের চেনা। কিন্তু বন্দ্যোপাধ্যায় বলতে যে ওদের দাঁত ভেঙে যাবে। কি বলে, ব্যান্ডো? অনিশ বলল, কলকাতা ইউনিভার্সিটি সার্টিফিকেটে ব্যানার্জি চ্যাটার্জি লেখে না, আসল পদবি লেখে। সেই জন্য এখানকার অফিসে ওই নামই জানে। তবে পদবি ধরে আর কে ডাকে? জীবনময় জিজ্ঞেস করলেন, শিখা, তোকে কি বলে রে? শিখা বলল, আমার নামটা কেউ বেঁকিয়ে উচ্চারণ করলে আমার বিচ্ছিরি লাগে,
আমি অফিসের সবাইকে শিখিয়ে দিয়েছি, এখন তারা দিব্যি শিখা বলতে পারে। জীবনময় বললেন, শিকাগোতে একটি বাড়িতে গিয়েছিলাম। সে বাড়ির একটি মেয়ের নাম অপরাজিতা। সবাই তাকে বলে জিটা। জিটা বা জিতা, অর্থাৎ তার নামের মানেই ঠিক উল্টো। সবাই হেসে উঠল। জীবনময় সেলিমের দিকে ফিরে বললেন, তোকে এদেশের লোকেরা কি বলে ডাকবে জানিস? স্যালেম। ওই নামে একটা সিগারেট আছে। টিনা সেলিমকে জিজ্ঞাসা করল, আপনি ছবি আঁকেন? সেলিম মাথা নিচু করে বলল, জি না। টিনা আবার জিজ্ঞেস করল, তাহলে গান করেন? সেলিম একইভাবে বলল, জি না। টিনা শিখার দিকে তাকালো। জীবনময় বললেন, ও ছবিও আঁকে না, গানও গায় না, তবু শিল্পী ঠিকই। সেলিম আমার ছাত্র ছিল, কিন্তু মনোযোগী ছাত্র ছিল না। এমএ পড়তে পড়তে হঠাৎ পড়া ছেড়ে দেয়। এর আগে একটু আধটু থিয়েটার করত। এই সময় হঠাৎ ঝোঁক হয় মূকাভিনয় শিখবে, প্যান্টোমাইম যাকে বলে। ঢাকাতে কার জানি অনুষ্ঠান দেখে ওর ভালো লেগেছিল। কলকাতায় গিয়েও শেখার চেষ্টা করেছে। এখন এই পৃথিবীতে প্যান্টামাইনের রাজা হলেন মার্সেল মর্সো। সেথারে যেমন রবিশঙ্কর, বক্সিংয়ে মোহাম্মদ আলী, গানে পল রবসন, এরা যেমন লেজেন্ডারি ফিগার, প্যান্টামাইনে সেই রকম মার্সেল মর্সো। টিনা বলল, জানি, কলকাতায় ওর শো দেখেছি, উনি প্যারিসে থাকেন। জীবনময় বললেন, ঠিক, আমাদের এই সেলিম ঘটি বাটি বিক্রি করে প্যারিস চলে এলো মার্সেল মর্সোর কাছে শেখার জন্য, ন্যাড়া বাঁধবে বলে। উনি আগে বাইরে এই রকম কিছু কিছু ছেলেকে শিখিয়েছেন। আমাদেরই বাংলাদেশি আরেকটি ছেলে পার্থ মজুমদার জোর করে চলে এসে মার্সেল মর্সোর নজরে পড়ে গিয়েছিল। পার্থ এখন বেশ নামটামও করেছে, ইউরোপেও অনেক জায়গায় শো করে। প্যারিসে একটা রেস্তোরাঁ চালায়, কিন্তু সেলিমের কপাল খুলল না। মার্সেল মর্সোর বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তিনি আর ছাত্র নিতে রাজি নন। পার্থ অনেক চেষ্টা করেছিল সেলিমের জন্য, তবু কোনো লাভ হলো না। দিনকালও পাল্টে গেছে। ফ্রান্সে এখন ওয়ার্ক পারমিট জোগাড় করা খুবই শক্ত। ইল্লিগ্যাল ইমিগ্রেন্টদের ওরা ঘাড় ধরে বিদায় করে দেয়। খরচ চালাবার জন্য সেলিম একটা দোকানে বেআইনিভাবে চাকরি করছিল, ধরা পড়ে গেছে। সেই সময় আমি প্যারিসে গিয়ে পড়লাম। পার্থ যে রেস্তোরাঁয় ম্যানেজার, সেখানে খেতে গেছি। সেলিম আমাকে দেখে প্রায় কেঁদেই ফেলল। দেশে ওর আর কিছু নেই, ঢাকায় ফিরলে চাকরি বাকরিও সহজে পাবে না। আমি তখন বললাম, চল, আমি তোর একটা টিকিট কেটে দিচ্ছি, আমেরিকায় গিয়ে লাখ ট্রাই করব। অনিশ জিজ্ঞেস করলো, এখানে আসবার ভিসা পেল কি করে? জীবনময় মুচকি হেসে বললেন, সে অনেক কায়দা করে জোগাড় করা হয়ে গেছে। ফ্রান্সে বসে আমেরিকান ভিসা পাওয়া যায় অসম্ভব বলা যায়। একদিন আমেরিকান কনসালের এক পার্টিতে আমি অসুস্থ হয়ে পড়লাম। উনি একসময় ঢাকাতে ছিলেন, তখন থেকেই ওকে চিনি। সেই সুবাদেই আমাকে নেমন্তন্ন করেছিলেন। সেখানে ওই কাণ্ড। না, অভিনয় করিনি, সত্যি সত্যি প্রেশার হঠাৎ বেড়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তক্ষুনি ডাক্তার ডাকা হলো। সে সাহেব জানতেন যে প্যারিস থেকে আমেরিকায় আমার 3টে সেমিনার যোগ দেওয়ার কথা। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থায় আমেরিকান ঘুরবেন কি করে? আমি বললাম, ঠিক পেরে যাব। আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তবে সঙ্গে একজন অ্যাটেন্ডেন্স থাকলে ভালো হয়। তারপর সেলিমকে হাজির করলাম। ওর 1 বছরের ভিসা জুটে গেল। অনিশ বলল, সে ভিসায় তো উনি চাকরি বা ব্যবসা কিছু করতে পারতেন না। জীবনময় বললেন, আরে এত বড় দেশ, একবার ঢুকে পড়লে কে কার খবর রাখে? কম মাইনার কাজ করতে রাজি হলে অনেকেই বেআইনি চাকরি দেয়। এরকম এদেশে কত আছে, তাই না? অনিশ বলল, তা আছে, কিন্তু বেশ রিস্কি। জীবনময় বললেন, খানিকটা ঝুঁকি তো ওকে দিতেই হবে, ওর হারাবার কিছু নেই। মা নেই ছেলেটার, দ্বিতীয় মা ওকে দেখতে পারে না, বাবার সঙ্গেও সদ্ভাব নেই। ফিরে গেলে বাড়িতে থাকতে দেবে কি না সন্দেহ। শিখা জিজ্ঞেস করল, ওর তো চেহারা বেশ ভালো, উনি বাংলা সিনেমায় নামলেন না কেন? জীবনময় বললেন,
সিনেমার অভিনয় আর প্যান্টোমাইম কি এক হলো? আমাদের সেলিম মূকাভিনয়ের শিল্পী, দেখছো না কেমন মুখ বুজে বসে আছে? সেলিম আগাগোড়াই বসে রয়েছে মাটির দিকে চেয়ে। টিনা বলল, আজ তো সন্ধেবেলা কয়েকজন লোক আসবে আমাদের বাড়িতে, উনি তখন প্যান্টোমাইম দেখাবেন। জীবনময় বললেন, সেটা খুব ভালো কথা, এখানেই ওর একটা শো হয়ে যাক, আমেরিকায় প্রথম শো। এই হুজুকেই দেশে যদি একবার নাম করে ফেলতে পারে তাহলে কোটিপতি হয়ে যাবে। কারা আসবে আজ সন্ধেবেলা? শিখা বলল, তুমি আসছো শুনে অনেকেই তোমার সঙ্গে দেখা করতে চায়। সবাইকেই তো ডাকা সম্ভব নয়, 7-8টি ফ্যামিলিতে আসতে বলেছি। জীবনময় বললেন, আমার সঙ্গে দেখা করতে চায়? কেন? আমি কি বিখ্যাত লোক নাকি? শিখা বলল, বাহ, তুমি ফেমাস নও? আমেরিকা থেকে এতবার তোমাকে ইনভাইট করে। জীবনময় প্রাণ খুলে হাসলেন। তারপর বললেন, আজকাল একটা নতুন রোগ বেরিয়েছে, তার নাম সেমিনারাইটিস। খালি সেমিনার, খালি সেমিনার, শুধু কথার ফুলঝুরি। অর্থনীতি নিয়ে সেমিনার বেশি হয়। হুম, আমাদের মতন গরিব দেশের আবার অর্থনীতি? অর্থই নেই, তার অর্থনীতি। আমি আসি কেন জানিস? এরা ভালো মন্দ খাওয়ায়, সেই জন্য। আমি নিশ্চিত জানি তোদের এই সেন্ট হলেন শহরের কোনো বাঙালি আমার নামও শোনেননি। অনিশ বলল, আপনার ভাগ্নি আপনাকে নিয়ে খুব গর্বিত। জীবনময় বললেন, ভাগ্নে ভাগ্নি থাকার এই সুবিধে, তারা মামাদের নামে পেটায়, তারা মামাদের নামে ঢাক পেটায়। অনিশ বলল, মামাবাবু, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? আপনি ড্রিঙ্ক করেন? না, বিয়ার টিয়ারও চলে না। আমাকে বেরসিক বলতে পারো, অ্যালকোহল কখনো ছুঁইনি। তাহলে মানে? সন্ধেবেলা আমাদের যে বন্ধুবান্ধবরা আসবে তারা তো অনেকেই ড্রিঙ্ক করে, আপনি কিছু মনে করবেন না তো? শিখা চোখ দিয়ে অনিশকে চুপ করিয়ে দিতে চাইল। অনিশ বলল, বাহ, ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া ভালো নয়? দীপেন প্রিয়ব্রতরা এসেই তো বোতল বার করে করতে বলল। জীবনময় বললেন, কোনো অসুবিধা নেই, মদের বোতল দেখলেই আমার জাত যাবে না। তোমার বন্ধুদের অস্বস্তির কোনো কারণ নেই। তবে সেলিম আমার ছাত্র, ও ড্রিঙ্ক করে কি না আমি জানি না, আমার সামনে ওর ড্রিঙ্কিং অ্যালাউ করব না। এতক্ষণ বাদে সেলিম বলল, না 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 না। টিনার হাসি এসে গেছে, সে মুখে হাত চাপা দিল। চেয়ার টেনে উঠে দাঁড়িয়ে সেলিম বলল, আমি একবার ঘুরে যাই। টেলিফোন বাজতেই অনিশও উঠে গেল। টিনা গেল বাথরুমে। ব্রেকফাস্ট টেবিলের আড্ডা শেষ। জীবনময় এখনো বসে আছেন, শিখার সঙ্গে টুকটাক পারিবারিক কথা বলতে লাগলেন। শিখা একসময় জিজ্ঞেস করল, জীবন মামা, তুমি সত্যিই প্যারিসে অজ্ঞান হয়ে গিয়েছিলে? সত্যি নাকি মিথ্যা বলবো তোদের? না, অভিনয় করিনি, সত্যিই মাথা ঘুরে পড়ে গেলাম। এরকম আগেও হয়েছে কয়েকবার। হার্টে বোধহয় ফুটো টুটো হয়ে গেছে। সে কি, তুমি চিকিৎসা করাওনি? এইরকমভাবে ঘুরে বেড়াচ্ছ? চিকিৎসা করালেই বা কী হবে? এক এক ডাক্তার এক এক রকম কথা বলে। না না, ওরকম নেগলেক্ট করলে চলবে না। এদেশে ভালো করে দেখিয়ে যাও, আমাদের চেনা ডাক্তার আছে। দেখ, তোরা এদেশে অসুখ নিয়ে বড্ড বাড়াবাড়ি করিস। আমেরিকায় প্রায় সকলেই অসুখ অসুখ বাতিক। মানুষের বয়স হলে দু একটা অসুখ তো হবেই। ওষুধ দিয়ে বড় জোর জোড়াতালি লাগানো যায়। যাই বলো, এদেশে এরা কতকগুলো স্বাস্থ্যের নিয়ম মানে, রেগুলার চেক আপ করায়। আমাদের দেশগুলোতে এরা এমন অস্বাস্থ্যকর মনে করে যেন সেখানে মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্যের ব্যাপার। কিন্তু আমাদের দেশেও কি অনেক লোক 70-80 বছর বাঁচে না? অনেক চাষাভুষোকেও দেখেছি জীবনে কোনো ওষুধ না খেয়েও 80 বছর পর্যন্ত দিব্যি চলে ফিরে বেড়ায়। শিখা তবু এ কথাটা মানল না। মনে মনে সে ঠিক করে ফেলল, ডাক্তার জ্যাকেরিয়াকে একবার আলাদা করে ডাকতে হবে। সারা দুপুর প্রায় ঘুমিয়েই কাটালেন জীবনময়। সেলিম বসবার ঘরে টিভি দেখালো ঘন্টার পর ঘন্টা। সন্ধ্যাবেলা জীবনময় যখন বসবার ঘরে এসে দাঁড়ালেন তখন তিনি পরে আছেন লুঙ্গি আর পাঞ্জাবি। শিখা বলল, জীবন মামা,
তুমি জামা টামা পাল্টাবে না? জীবনময় অবাক হয়ে বললেন, কেন? সেজেগুজে থাকতে হবে নাকি? বাড়ির মধ্যে তো আমি কোট প্যান্টুল পরি না, এরকমই থাকি। শিখা বলল, বাইরের লোকজন আসবে তো। অনিশ বলল, না না, এই ঠিক আছে, ফর্মালিটির কিছু নেই। শিখা তবু খুঁতখুত করতে লাগলো, আর তো কেউ নয়, ভয় শুধু বাসুবিকে নিয়ে। বাসুবি বিশ্ব নিন্দুক। শিখার মামা লোকজনের মাঝখানে লুঙ্গি পরে বসে থাকে, একথা সে সবাইকে বলে বেড়াবে। একদিন সে বলেছিল, মেয়েদের সামনে পুরুষের লুঙ্গি পরে থাকাটা চূড়ান্ত অসভ্যতা। মেয়েরা কি পুরুষের সামনে শুধু সায়া পরে আসে? টিনা দুপুরে কলেজের বন্ধুদের সঙ্গে লাঞ্চ খেতে গেছে, এখনো ফিরল না। অনিশ টিনাকে পৌঁছে দিয়ে এসেছে ডাউন টাউনে। ফেরার কথা অন্য একজনের সঙ্গে। বাড়িতে এত লোকজন আসবে, টিনা না থাকলে শিখা একা সামলাবে কি করে? অনিশ বলল, মামাবাবু, একটু উঠুন, সোফাগুলো দেওয়ালের একধারে সরিয়ে দিই, কয়েকজনকে কার্পেটে বসতে হবে, নইলে এত লোকের জায়গা হবে না। জীবনময় বললেন, সেই ভালো। সেলিম যখন প্যান্টামাইন দেখাবে, তার জন্য একটা দিক ফাঁকা রাখা দরকার। সেলিম অনিশকে সাহায্য করল সোফাগুলো সরাতে। একটা সাদা প্যান্টের ওপর জমকালো কাজ করা সিল্কের পাঞ্জাবি পরে আছে সে, পায়ে রেশমি ফুল বসানো স্যান্ডেল। তাকে একজন ফিল্মের অভিনেতার মতনই মনে হয়। প্রথমে এলো চক্রবর্তী দম্পতি। পুরুষটিকে দেখতে ভালো মানুষ, দৈত্যের মতন, আর রমণীটি যেন ফুলপরি। পুরুষটি ঢুকেই অনিশকে জিজ্ঞেস করলো, ব্যানার্জি, বাইরে যে ক্যাডিলাক গাড়িটা দেখলাম, ওটা কার? রমণীটি বলল, বাহ, শিখাই গাড়িটা চালিয়ে বান্টির বার্থডে পার্টিতে এসেছিল, তুমি তখন দেখোনি? পুরুষটি বলল, রিয়েলি? না, লক্ষ্য করিনি। কবে কিনলেন? অনিশ বলল, গত মাসে। ফোরটা বিক্রি করে দিলাম। পুরুষটি বলল, কেন মশাই, ফোরটা হাতছাড়া করলেন? ওটা আমি একবার চালিয়েছি। ইট ইজ ইট ওয়াজ এ গুড কার, হার্ডি রিলায়েবল। অনিশ বলল, মাঝে মাঝে শার্ট নিতে গন্ডগোল করতো। অনিশ বলল, মাঝে মাঝে স্টার্ট নিতে গন্ডগোল করতো। আলাপ করিয়ে দিই, ইনি শিখার মামা জীবনময় মিত্র, বিখ্যাত ইকোনমিস্ট। আর ইনি আর একজন গেস্ট, মিস্টার সেলিম জাফর, একজন আর্টিস্ট। পুরুষটি বলল, নমস্কার, আমার নাম চারুপ্রকাশ চক্রবর্তী, আর ইনি আমার স্ত্রী অনিতা। অতিথি দুজনের প্রতি আর বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে চারুপ্রকাশ আবার অনিশের দিকে ফিরে বলল, এই লেটেস্ট মডেলের ক্যাডিলাকে কি সিট গরম করার ব্যবস্থা আছে? এই ঠান্ডার দিনে মশাই, সকালবেলা গাড়িটা খুলে প্রথম বসলেই ইউ গেট ইউ গেট এ শক ইন ইয়োর অ্যাশ। রংটা সাদা নিলেন কেন? চারুচন্দ্রের গাড়ির বাতিক, সেও ছাড়া কোনো বিষয়ে কথা বলে পছন্দ করে না। অনিতা মিষ্টি হেসে সেলিমকে জিজ্ঞেস করল, আপনিও কি দেশ থেকে আসছেন, না এখানেই থাকেন? সেলিম কিছু জবাব দেবার আগেই জীবনময় বললেন, ও আসছে প্যারিস থেকে। অনিতার মুখে একটা স্তম্ভের ছাপ দেখা দিল। প্যারিস? আজও দেখা হয়নি। প্রত্যেকবার সরাসরি দেশে চলে যাওয়া হয়, নামা হয় না। ইউরোপের কোথায়? চারুপ্রকাশ একটি ডলারও অকারণ বেড়াবার জন্য খরচ করতে চায় না। সে আবার জিজ্ঞেস করল, প্যারিসের আপনি কি করেন? এবারও সেলিমের বদলে জীবনময় বললেন, ও প্যারিসের ছাত্র ছিল। তারপর হেসে বললেন, আপনি বোধহয় ভাবছেন ছেলেটি বোবা কিনা। তা নয়, ও একজন মূকাভিনয় শিল্পী। একটু বাদেই আপনাদের মূকাভিনয় দেখাবে, তার আগে বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, না হলে ঠিক মুড আসে না। মূকাভিনয় ব্যাপারটা কি তা বুঝলই না অনিতা। শক্ত বাংলা সে বোঝে না। আস্তে আস্তে অন্য অতিথিরা আসতে লাগলো।
এদের একটা ছোট বৃত্ত আছে। এই বৃহৎ পৃথিবীও মানুষ ছোট্ট বৃত্তই পছন্দ করে। ৭-৮টি পরিবারের মধ্যে ঘুরে ঘুরে নেমন্তন্ন হয়। যারা শিখা অনিশকে নেমন্তন্ন করে তাদেরই আজ ওরা ডেকেছে। অবাঙালি পরিবার একটিও নেই। ভারতীয়রা অন্য রাজ্যের ভারতীয়দের সঙ্গে সামাজিকভাবে মেশে না। তাহলে তাহলে যে ইংরেজিতে কথা বলতে হবে। এমনকি পশ্চিমবাংলার বাঙালি ও বাংলাদেশিদের মধ্যেও তেমন যোগাযোগ নেই। মুখ চেনা আছে, শপিং মলে দেখা হলে কথা হয়, কিন্তু বাড়িতে যাতায়াত হয় কিঞ্চিৎ কদাচিৎ। পশ্চিমবাংলার বাঙালিদের দুর্গাপূজার উৎসবে বাংলাদেশিরা আসে না, আবার ওদের নববর্ষের উৎসবে যোগ দেবার সময় পায় না পশ্চিমবাংলার বাঙালিরা। একবার দুই বাংলার বাঙালিরা একসঙ্গে মিলে বড় করে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের সিদ্ধান্ত হয়েছিল, শেষ পর্যন্ত তাও ভেস্তে গেল। শিখাদের বাড়িতে অবশ্য ব্যতিক্রম আছে। প্রণবেশের স্ত্রী আমেরিকান, ৭ বছর বিয়ে হয়েছিল, তবু সে ৭টির বেশি বাংলা শব্দ বোঝে না। আড্ডার মধ্যে তাকে নিয়ে খুব অস্বস্তি হয়। বাংলা রসিকতা শুনে সবাই যখন হাসে তখন সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বাংলা রসিকতা আর একবার ইংরেজিতে অনুবাদ করলে বিকট শোনায়। প্রাণবেশ তবু সে চেষ্টা করবেই। প্রাণবেশকে অনেক সময় আকারে ইঙ্গিতে বোঝানো হয়, যাতে এইসব আড্ডাতে সে বউকে না আনে। কিন্তু প্রাণবেশ তা কিছুতেই বুঝবে না। আমেরিকানরা কোনো পার্টিতে যদি কেউ স্ত্রী সঙ্গে নিয়ে না যায়, তাহলে অন্যেরা ধরে নেয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ আসন্ন। শামসুল আলম বাংলাদেশ থেকে এলেও সমস্ত বাঙালিদের আসরে তার অবাধ গতি। মোটাসোটা দিলদরিয়া মানুষ। তিনিও বাংলাদেশি ও পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে প্রধান যোগসূত্র। তিনি টেলিফোনে সকলের খবর নেন। সবাই যে কোনো নেমন্তন্নে তাকে বাড়িতে ডাকে। তার স্ত্রীকে সকলেই হাঁকে হাসিনা মাসি। তার রান্নার হাত অপূর্ব। কোনো বাড়িতে গেলেই তিনি একটা কিছু রান্না করে আনেন। আজ যেমন এনেছেন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। কী করে তিনি এই সব মাছ জোগাড় করেন সেটা একটা বিস্ময়। জীবনময় ও সেলিমের সঙ্গে সকলের আলাপ হলো বটে, কিন্তু কেউই ওদের কাছে ঘেঁষল না। আনুষ্ঠানিক নমস্কার জানাবার পরেই সবার নিজেদের মধ্যে অত্যন্ত জরুরি আলোচনার ব্যস্ত হয়ে পড়ে। কে বাড়ি বদলাচ্ছে, কে নতুন গাড়ি কিনছে, কার বিয়ে ভাঙবার মুখে, কোন দোকানে পারফিউম সস্তা। আগন্তুক দুজন সম্পর্কে অন্যদের আগ্রহ নেই। দেশের কোনো খবরও জানতে চায় না। আজকাল নানা ধরনের পত্রপত্রিকা আসে, সব খবরই জানা যায়। জীবনময় আর সেলিম দুজনে পাশাপাশি বসে মৃদু স্বরে কথা বলতে লাগলেন। স্কচ, জিন ও রেড ওয়াইনের গেলাস নিয়ে যে যার পছন্দ মতো নিয়েছে। জীবনময় ও সেলিম নিয়েছে কোক। টিনা এর মধ্যে কখন ফিরে এসে চট করে পোশাক বদলে শাড়ি পরেছে। হেমাঙ্গ তাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে শুরু করেছে একটানা প্রশংসাবাদ। আর কারুকে সে টিনার কাছে ঘেঁষতে দেবে না। শিখা যাকে ভয় পায় সেই বাসুবি এসেছে দারুণ সেজেগুজে। তার মুখখানা যেন কুমোরটুলির শিল্পীদের আঁকা। তার অঙ্গে গুজরাতি ঘোরচোলা শাড়ি, যার দাম ডলারের হিসেবেই ১,০০০ খানেক। তার স্বামী দাঁতের ডাক্তার। এখানকার সব বাঙালির চেয়ে উপার্জনা বেশি, তাই বাসুবির মুখে একটা গর্বের ছাপ। শিখা কিচেনে এসে স্ন্যাক্স সাজাচ্ছে। বাসুবি এসে তার পাশে দাঁড়ালো। নিরীহভাবে জিজ্ঞেস করলো, এ ভদ্রলোক তোর নিজের মামা? শিখা বলল, হ্যাঁ, আমার মায়ের ঠিক পরের ভাই। বাসুবি বলল, ও।